হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী নতুন একটি চ্যাপ্টার পি ব্লক মৌলসমূহ। পি ব্লক প্রথমে আমরা করব গ্রুপ 14। পি ব্লকের প্রথমে গ্রুপ 14 শুরু হবে। আমার এর আগে তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 28টা মডেল কোশ্চেন রয়েছে, তার প্রত্যেকটি মডেল কোশ্চেনের সলিউশন করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে, এবং কিছু কিছু চ্যাপ্টারের কোশ্চেন আনসার করানো হয়েছে। যারা দেখোনি ওগুলো প্লেলিস্টে রয়েছে, ওগুলো দেখে নিও। এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলে ভিডিওটি প্রথম ডিসক্রিপশনে দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। দেখো প্রথম কোশ্চেন, পি ব্লকের প্রথম কোশ্চেন। এখন বলছে গ্রুপ 13 মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি কোনটা হবে? আমাদের যে গ্রুপ 13 মৌল, তো আমরা কি জানি গ্রুপ 13-তে কোন কোন মৌল থাকে? গ্রুপ 13 হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13 প্রথম মৌল হচ্ছে বোরন, তারপরে থাকে অ্যালুমিনিয়াম, তারপরে কি থাকে বোরন অ্যালুমিনিয়াম, তারপরে থাকে গ্যালিয়াম, তারপরে থাকে ইন্ডিয়াম, তারপরে থাকে থ্যালিয়াম। এই তো টিএল, থ্যালিয়াম। এ হচ্ছে গ্রুপ 13 মৌল। প্রথমে থাকে উপরে একটা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এরা উপর থেকে নিচে নামে। প্রথম হচ্ছে উপর থেকে নিচে নামলে আমরা কি জানি, জেনারেলি উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। আমাদের এদের আকারের ঊর্ধ্বক্রম সাজাতে বলেছে। এদের আকারের ঊর্ধ্বক্রমের সঠিক ক্রম কী হবে? এদের আকারের ঊর্ধ্বক্রম, এদের পর্যায় সারণী আমরা কি জানি, পর্যায় সারণীতে উপর থেকে নিচে নামলে আকার বড় হয়। তো আমাদের পর্যায় উপর থেকে আকার নামলে আকার বড়, তো আকারের ক্রম কেমন হওয়ার কথা ছিল? আকারের ক্রম এরকম হওয়ার কথা ছিল, মানে বোরন সব থেকে কম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। এটা হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এটা ফলো করে না। এর উপর থেকে নিচে নামলে আকার জেনারেল, এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। আকার উপর থেকে নিচে নামলে আকার বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এই ধরনের আকার দেখা যায় না। এর পরিবর্তে আকারের ক্রম আসে কি, আকারে আসে বি সব থেকে ছোটো, তারপরে আসে গ্যালিয়াম, তারপরে আসে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম, নেক্সট থ্যালিয়াম। এটা হচ্ছে আমাদের উত্তর হয়। এখানে যে থাকে না, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের মধ্যে দেখা যায় গ্যালিয়ামের ব্যাসার্ধ অ্যালুমিনিয়ামের থেকে কম হয়। তার কারণ কি বলছে? কারণ হিসেবে বলছে যে যদি আমরা গ্যালিয়ামের ইলেকট্রোবিন্যাস দেখি, গ্যালিয়ামের ইলেকট্রোবিন্যাসে কী হয়? গ্যালিয়ামের ইলেকট্রোবিন্যাসে আর্গন, তারপরে CD10 4s2 2p1, এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রোবিন্যাস কত হয়? নিয়ন 3s2 3p1। এদের ইলেকট্রোবিন্যাস দেখলাম আমরা। এখান থেকে দেখলাম আমরা অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়ামে আসবো, অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়ামে নিচে নামবো, তখন দেখবো মাঝে যে ইলেকট্রন সেটা ঢুকছে কোথায়? সেটা দেখো 3D-তে ইলেকট্রন ঢুকছে। লাস্ট কক্ষ 4, কিন্তু ঢুকছে কোথায়? 3D-তে। যেহেতু লাস্ট কক্ষ 4 হওয়া সত্ত্বেও 3D-তে ইলেকট্রন ঢুকে, তাই 3D-তে ইলেকট্রন ঢোকার জন্য আমরা জানি ডি এর আবরণী প্রভাব খুব কম। ডি এর কি খুব কম? ডি এর আবরণী প্রভাব কম। তা ডি এর আবরণী প্রভাব কম হওয়ার জন্য কী করতে পারে না, ডি এর আবরণী প্রভাব খুব কমার জন্য যে লাস্ট কক্ষের ইলেকট্রনটা গ্যালিয়ামের ক্ষেত্রে বেশি পরিমাণে নিউক্লিয়াসের দ্বারা আকর্ষিত হয়। লাস্টের 4p কক্ষকের ইলেকট্রন, 4p এবং 4s-এর ইলেকট্রন দ্বারা বেশি পরিমাণে আকর্ষিত হয়ে আকার তুলনামূলক কমিয়ে দেয়। কার থেকে? অ্যালুমিনিয়াম থেকেও কমিয়ে দেয়। তো এই মেন কারণ হচ্ছে কি, ডি এর আবরণী প্রভাব কম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে ডিতে ইলেকট্রন প্রবেশ করে। তাই আমাদের উত্তর হলো, এটা হলো আমাদের সঠিক উত্তর। অপশান কোনটা? অপশান হচ্ছে সি। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। কোশ্চেন নম্বর 2-তে বলেছে যে এল এবং জিএ এর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হওয়ার কারণ কি? অপশান এ গ্যালিয়াম এবং অপশান এ দিকে দিয়েছে গ্যালিয়াম পরমাণুর এস ইলেকট্রনের তীব্র আবরণী প্রভাব। এটা হবে না, এটা হবে না। 2 নম্বরে কি বলেছে? বিতে অপশান বিতে বলেছে গ্যালিয়াম পরমাণুর এস ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাব। এটাও হবে না। অপশান সিতে বলেছে দেখো জি এ পরমাণুর ডি ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাব। একটু আগে বললাম দেখো, ডি এর দুর্বল আবরণী প্রভাব কম হয় বলেই, ডি এর আবরণী প্রভাব কম হয় বলেই বা দুর্বল হয় বলেই গ্যালিয়ামের আকার ছোট হয়ে যায়। তো অপশান সি হচ্ছে আমাদের উত্তর। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 3। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির প্রথম আয়নন বিভব এনথালপির মান সর্বোচ্চ? তো আমাদের যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে সব থেকে কম আয়নন এনথালপি, প্রথম আয়নন এনথালপি সব থেকে বেশি কার হবে? বলেছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির প্রথম আয়নন এনথালপির মান সর্বোচ্চ। আমরা জানি আয়নন এনথালপি নির্ভর করে কার উপরে? তার আকারের উপরে, নিউক্লিয় আধানের উপরে, কার্যকরী নিউক্লিয় আধানের উপরে, এবং মেনলি আকারের উপর নির্ভর করে। যেহেতু বোরনের আকার সব থেকে ছোটো, বোরনের আকার কি সব থেকে ছোটো, এবং বোরন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তা বোরন আকার যেহেতু সব থেকে ছোটো হয়, তাই বোরনের
শেষ কক্ষ থেকে ইলেকট্রন মুভ করার জন্য আমাকে বাইরে থেকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে, তাই সব থেকে আয়রন এনথালপি ম্যাক্সিমাম কার হবে? ম্যাক্সিমাম আয়রন এনথালপি বোরনের। উত্তর হচ্ছে বোরন বি। নেক্সট কোশ্চেন নম্বর 4। কত নম্বর কোশ্চেন? 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে বলেছে থ্যালিয়াম I3 TL-I3 এটা আয়নীয় যৌগ, একে যদি আমরা জলীয় দ্রবণে দিই সেখানে কোন কোন আয়ন উৎপন্ন হবে? থ্যালিয়াম I3কে জলীয় দ্রবণে দেওয়া হলে আয়ন এখানে কী কী উৎপন্ন হবে? আমাদের দেখে কেমন দেখে মনে হবে যে TL3+3I- উৎপন্ন হবে, যেহেতু আয়োডিনকে I- রূপে থাকে, আয়োডিন থাকে I- রূপে, তাই এরকম একটা আয়ন উৎপন্ন হবে বলে মনে হবে, কিন্তু এটা হবে না। কারণ কি? কারণ দেখো বলে দিচ্ছে কি যে থ্যালিয়াম যেটা +3 উৎপন্ন করছে, তো থ্যালিয়াম +3 স্টেটের থেকে থ্যালিয়াম +1 কি বেশি স্টেবল? থ্যালিয়াম +3 থেকে থ্যালিয়াম +1 হচ্ছে বেশি স্টেবল। এর কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। এর কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য কি হয়? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য থ্যালিয়াম +3 থেকে থ্যালিয়াম +1 হচ্ছে বেশি স্টেবল, অর্থাৎ TL+3 থেকে থ্যালিয়াম +1 জারণ অবস্থা বেশি স্টেবিলিটি দেখায়। তাই যখন আমরা TL-I3 এর বিয়োজিত হবে তখন উৎপন্ন হবে কত না TL++I3- উৎপন্ন হবে, I3- অ্যানায়ন উৎপন্ন হবে। উত্তর হচ্ছে কোনটা? আমাদের অপশন হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর প্রশ্নে বলেছে দেখো প্রদত্ত কোন যুগলের প্রমাণ বিজরণ বিভবের মান ধনাত্মক? কোন আয়ন যুগলের ক্ষেত্রে প্রমাণ বিজরণ মান ধনাত্মক হবে? তখন এখানে যে বলেছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, না গ্যালিয়াম 3+ থেকে গ্যালিয়াম, ইন্ডিয়াম 3+ থেকে ইন্ডিয়াম, থ্যালিয়াম 3+ থেকে থ্যালিয়াম। আমরা জানি থ্যালিয়াম +3 স্টেটে স্টেবল নয়, থ্যালিয়াম +3 স্টেটে স্টেবল নয়, তাই সেটি কী করবে? বাইরে থেকে ইলেকট্রন নিয়ে +1 অথবা থ্যালিয়ামে যেতে খুব সহজেই থ্যালিয়ামে চলে যাবে। তাই আমাদের প্রমাণ বিজরণ বিভবের মান ধনাত্মক হবে কার ক্ষেত্রে? অপশান ডি, থ্যালিয়াম +3 থেকে থ্যালিয়াম। এটার প্রমাণ বিজরণ বিভবের মান হবে কি? পজিটিভ, ধনাত্মক। নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর প্রশ্নে কি বলেছে নিচের কোন মৌলটির +3 জারণ স্তর অপেক্ষা +1 জারণ স্তর বেশি সুস্থিত? তাই নিচের কোনটি বলেছে +3 অপেক্ষা +1 এর বেশি সুস্থিত হবে? +3 অপেক্ষা +1 বেশি সুস্থিত হয় কি? থ্যালিয়াম হয়। +3 অপেক্ষা +1 বেশি সুস্থিত হয় থ্যালিয়াম। এবারে এর ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা এরকম হচ্ছে কেন? আমরা দেখলাম কি গ্রুপ 13 মৌলগুলো উপরে থাকে বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। এটা হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট। এবার গ্রুপ 13 এলিমেন্টের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে কমন ইলেকট্রন বিন্যাস কত হয়? 1s2np1। এটা হচ্ছে কি এদের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস। এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এর হচ্ছে শেষ কক্ষের কমন ইলেকট্রন বিন্যাস কত? ns2np1। এবার বোরন থেকে যত আমরা নিচের দিকে নামবো, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমে দিকে থেকে অর্থাৎ গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম, গ্যালিয়ামে এর আগে কোথায় এই যে সাধারণ কমন ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ns2np1, এই যে এখানে এরা কী দেখায়? +3 জারণ অবস্থা দেখাবে। মানে গ্রুপ 13 মৌলগুলো +3 জারণ অবস্থা দেখায়, কারণ তার শেষ কক্ষে অর্থাৎ সর্বস্থ কক্ষের ns2 এবং np1 এই তিনটে ইলেকট্রন তারা বের করে দিতে পারে। এই তিনটে ইলেকট্রন তারা কী করতে পারে? তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে এরা +3 জারণ অবস্থা শো করে। তো উপরের দিকে কি আছে? বোরন এবং অ্যালুমিনিয়াম, এই দুজন কি দেখায়? এই দুজন জেনারেলি +3 জারণ অবস্থা শো করে। এর নিচে যখন মৌলগুলো নামতে থাকে তখন গ্যালিয়াম +3 সাথে সাথে এরা অ্যাজ ওয়েল অ্যাজ +1 জারণ অবস্থাও দেখায়। কারণ কি? কারণ যত আমরা গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম থ্যালিয়ামের দিকে যাব, গ্যালিয়াম হচ্ছে কি 3D ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ গ্যালিয়ামের ক্ষেত্রে 3Dতে 10টা ইলেকট্রন থাকে। ইন্ডিয়ামের ক্ষেত্রে ইন্ডিয়াম হচ্ছে 4D ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ামের ক্ষেত্রে 4Dতে ইলেকট্রন থাকে, এবং থ্যালিয়ামের ক্ষেত্রে 4F ইলেকট্রন ঢোকে। যেহেতু ডি এবং এফ এর ইলেকট্রনের কি ডি এবং এফ উপকক্ষের আবরণী ক্ষমতা খুবই কম, ডি এবং এফ এর আবরণী প্রভাব খুবই কম হওয়ার জন্য খুবই কম হয়, এবং নিউক্লিয়ার চার্জ
অনেক বেশি থাকে, নিউক্লিয়াস চার্জ অনেক বেশি থাকে এবং আবরণীয় প্রভাব কম হওয়ার জন্য যে আমরা কার্যকারী নিউক্লিয়িক আধান মানে যে ডিফেক্টিভ যেটাকে বলি আমরা, কার্যকারী নিউক্লিয়িক আধানের পরিমাণ কি হয়, অনেকটাই বেশি থাকে। কার্যকারী নিউক্লিয়িক আধানের অনেকটাই পরিমাণ থাকে কাদের দিকে, এবারে নিচের দিকে কথা বলছি আমরা, যত নিচে নামবো আস্তে আস্তে কার্যকারী নিউক্লিয়িক আধানের পরিমাণ যথেষ্ট বেশি হবে। এত বেশি হবে এটি যে এনএস এর যে দুটো ইলেকট্রন আছে, কার ক্ষেত্রে, থ্যালিয়ামের ক্ষেত্রে এনএস এর যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনকে থ্যালিয়াম কী করতে পারবে না, থ্যালিয়াম বের করতে পারবে না, অর্থাৎ এই দুটো ইলেকট্রন এর নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় হিসেবে পড়ে থাকবে। কোনটার, এনএস এর যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে না, অর্থাৎ এটি কী হবে, এটি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় হিসেবে পড়ে থাকবে। তাই এটাকে বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। এটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব কী হলো, যত আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো, কার ক্ষেত্রে, গ্রুপ 13 এলিমেন্টগুলোর ক্ষেত্রে +3 জারণ অবস্থা দেখানোর সাথে সাথে +1 জারণ অবস্থা দেখাবে। তার কারণ আবার একদম নিচে চলে গেলে এবার কি, যে থ্যালিয়াম যেটা সেটা +3 দেখাবে না, সেটা কি দেখাবে, পুরোপুরি +1 দেখাবে। আর এই দুটো গ্যালিয়াম এবং ইন্ডিয়াম দুজন +3 এবং +1 দুটো জারণ অবস্থা শো করবে, কিন্তু একদম নিচেরটা অর্থাৎ থ্যালিয়াম +3 জারণ অবস্থা দেখাবে না, কারণ এই নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব খুবই বেশি, কারণ এতে এফে ইলেকট্রন ঢুকেছে। 4f ইলেকট্রন ঢোকার জন্য এফের আবরণীয় প্রভাব এতটাই কম যে এটি জে ডিফেক্টিভের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। আর আমরা জানি জে ডিফেক্টিভের মান যত বেশি হবে তার নিউক্লিয়াসের থেকে শেষ কক্ষের ইলেকট্রনকে বেশি পরিমাণে বল দ্বারা আকর্ষণ করে রাখবে। তাই বেশি পরিমাণে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ রাখার জন্য এনএস থেকে দুটো ইলেকট্রন বের করতে পারবে না, কি পারবে না, এনএস থেকে দুটো ইলেকট্রন বের করতে পারবে না। তাই এটি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য থ্যালিয়াম কি দেখাবে, থ্যালিয়াম +1 জারণ অবস্থা দেখাবে। আমাদের উত্তর এখানে 6 নম্বরের উত্তর হলো থ্যালিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, 7 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে শ্রেণী 13 এর মৌলগুলির +1 জারণ অবস্থা সুস্থিতির ক্রম। এখনই ব্যাখ্যা করলাম, এর আগের কোশ্চেনে ব্যাখ্যা করলাম যে +3 অর্থাৎ এর থাকে কি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এর থ্যালিয়াম আমরা জানি কি উপর থেকে যত আমরা নিচে নামবো তারা +3 থাকে উপরের দিকে, +1 থাকে নিচের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামলে তার +3 এর সাথে সাথে +1 দিকে সুস্থিতি বাড়বে, +1 জারণ অবস্থায় সুস্থিতি বাড়বে। তাই +1 সুস্থিতির ক্রম হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এর মেন কারণ মুখস্থ রাখবে ভালো করে, যে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। কি, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য যত আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো তাদের +3 জারণ অবস্থার সাথে সাথে, গ্রুপ তার মৌলগুলির +3 জারণ অবস্থার সাথে সাথে +1 জারণ অবস্থা দেখা যাবে, এবং থ্যালিয়ামের ক্ষেত্রে থ্যালিয়াম +3 অপেক্ষা +1 জারণ অবস্থায় বেশি স্থায়ী হয়ে যায়, কারণ কি, এর নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের মান অনেক বেশি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্ন বলেছে কি, জলে Gh+ পরিবর্তিত হয়ে কোনগুলি উৎপন্ন করে। তো আমরা জানি গ্যালিয়াম দেখো মাঝামাঝি আছে, গ্যালিয়াম আগের কোশ্চেনে যেটা বললাম গ্যালিয়াম মাঝামাঝি আছে, অর্থাৎ গ্যালিয়াম কি +3 অ্যাজ ওয়েল এজ +1 দুটো জারণ অবস্থায় শো করে। গ্যালিয়াম কী করতে পারে, +3 +1 দুটো জারণ অবস্থায় শো করতে পারে। তাই গ্যালিয়াম প্লাস যদি আমরা জলে দিই, গ্যালিয়াম প্লাস যদি আমরা জলে দেওয়া হয় তবে সেটি পরিবর্তিত হয়ে কী তৈরি করবে, সেটি পরিবর্তিত হয়ে তৈরি করবে গ্যালিয়াম +3 স্টেটে চলে যাবে, গ্যালিয়াম +3 স্টেটে যাবে, তার সাথে সাথে গ্যালিয়াম পরমাণু থাকবে, গ্যালিয়াম থাকবে, তার সাথে গ্যালিয়াম থাকবে এবং গ্যালিয়াম কী থাকবে, +3 স্টেটে চলে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর প্রশ্নে কী বলেছে, 9 নম্বর প্রশ্নে বলেছে যে গ্রুপ 13 মৌলগুলির গলনাঙ্কের সঠিক ক্রম কী। গ্রুপ 13 মৌলগুলির গলনাঙ্কের সঠিক ক্রম কী হবে। গ্রুপ 13 মৌলগুলির গলনাঙ্কের সঠিক ক্রম তোমরা দেখো। আচ্ছা, আমরা কি জানি, জেনারেলি আমরা জানি হচ্ছে গ্যালিয়াম যেটা গরমকালে অর্থাৎ যখন 30°C বা 25°C উপরে চলে যায় গ্যালিয়াম গলে যায়। গ্যালিয়াম কী রূপে থাকে, তরল রূপে অবস্থান করে। গ্যালিয়াম যেহেতু একটু বেশি উষ্ণতায় গ্যালিয়াম তরল রূপে অবস্থান করে, তাই গ্যালিয়ামের সূচনাঙ্ক কী হবে, গলনাঙ্ক সব থেকে কম হবে কার, গ্যালিয়ামের হবে। তাই আমাদের লাস্টে অপশান চেক করে দেখতে হবে লাস্টে গ্যালিয়াম কোন কোন ক্ষেত্রে আছে। দেখো অপশান সি এবং ডি এর ক্ষেত্রে গ্যালিয়াম সবার লাস্টে আছে, তাই গ্যালিয়াম কী হবে সবার লাস্টে, উত্তর আমাদের সি অথবা ডি এর মধ্যে হবে। এবার সি আর ডি এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা কী করে দেখবো, আমরা দেখবো যে এখানে কার হবে, আমাদের সব থেকে বেশি কার হবে এদের মধ্যে, এই যে গ্রুপ 13 এলিমেন্ট যেগুলো আছে অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম,
এদের মধ্যে সবথেকে বেশি গলনাঙ্ক থাকবে কার? বোরনের। কারণ বোরনের কি সাইজ ছোট, বোরনের সাইজ ছোট হওয়ার জন্য বোরনের ঘনত্ব হাই হয়, সেজন্য বোরন কী হয়, বোরনের গলনাঙ্ক ম্যাক্সিমাম হবে। এবং তারপরে কী হবে, তারপরে হবে অ্যালুমিনিয়াম, বোরনের পরে আসবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে আসবে থ্যালিয়াম, থ্যালিয়ামের পরে হবে ইন্ডিয়াম, নেক্সট লাস্ট হবে গ্যালিয়াম। এই হচ্ছে তাদের গলনাঙ্কের ক্রম। আর গলনাঙ্ক আমরা জানি যে গলনাঙ্ক পর্যায়গত ধর্ম নয়, অর্থাৎ পর্যায় সারণী বরাবর এটি নির্দিষ্ট কীভাবে চেঞ্জ হবে তা আমরা বলতে পারি না। তাই গলনাঙ্ক আমাদের দেখতে হবে কি, এদের ঘনত্ব দেখে আমাদের বিচার করতে হবে এদের গলনাঙ্ক কেমন কী হবে। নেক্সট কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কী বলেছে, বলেছে যে কোন তরল ধাতু কঠিনীভবনের ফলে আগ্নেয়ায়তনে বৃদ্ধি পায়। এটাকে বললাম কোন ধাতুটি তরল অবস্থায় থাকে এদের মধ্যে, গ্যালিয়াম যেহেতু তরল অবস্থায় থাকে, তাই গ্যালিয়াম যখন আমরা কঠিনীভবনে নিয়ে যাব তখন গ্যালিয়ামের আয়তন বৃদ্ধি পাবে। নেক্সট কত নম্বর কোশ্চেন, 11 কোশ্চেন কী বলছে, গ্রুপ 13 এর মৌলগুলির অক্সাইড সংক্রান্ত বিবৃতিগুলি হলো। কোশ্চেনে কী বলেছে, বলেছে যে দেখো, বলেছে যে 11 নম্বর কোশ্চেনের গ্রুপ 13 এর মৌলগুলির অক্সাইড সংক্রান্ত সঠিক বিবৃতি কোনটি। যে বলেছে 1 নম্বরে বলেছে বোরন, 1 নম্বর বলেছে কি বোরন ট্রাই অক্সাইড আম্লিক প্রকৃতির হয়। 2 নম্বরে বলেছে কি অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এর অক্সাইডগুলি উভধর্মী প্রকৃতির হয়। অপশান সি বলছে ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। এবার আমরা এখানে কি জানি, আমরা এটা কোশ্চেন করতে হলে আমাদের জানতে হবে যে অক্সাইডের প্রকৃতি কেমন হবে। আমাদের থাকে কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এটা ভালো করে মুখস্থ করবো, বারবার লাগবে আমাদের না। এই হলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। আমরা জেনারেল জানি যেটি পর্যায় সারণীর উপরে থাকে, অর্থাৎ গ্রুপের উপরে যে থাকে সেটি কি হয়, সেটি হচ্ছে মৃদু অম্লধর্মী। একদম গ্রুপের উপরে যে থাকে সেটি কি হয়, মৃদু অম্লধর্মী। মৃদু অম্লধর্মী হয়, মৃদু অম্লধর্মী হয় বোরনের অক্সাইড, অর্থাৎ বোরনের অক্সাইড কি হয়, মৃদু অম্লধর্মী শো করে। এবং আস্তে আস্তে নিচে নামলে এদের আম্লিকতা হ্রাস পায়, এদের কি হয়, আম্লিকতা হ্রাস পায় এবং ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। এই তো, এদের আম্লিকতা হ্রাস পায় এবং ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। তো আমরা বলতে পারি একদম উপরে যে থাকে, অর্থাৎ বোরনের যে অক্সাইডগুলো উৎপন্ন হয়, অর্থাৎ বোরনের কোন কোন অক্সাইড, বোরনের BOH3 এবং B2O3, এই দুটো হচ্ছে মৃদু আম্লিক চরিত্র শো করে। এরা কি হচ্ছে, এরা হচ্ছে আম্লিক। নেক্সট অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের অক্সাইডগুলো কি হয়, ক্ষারকীয় উভধর্মী হয়। অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের অক্সাইড উভধর্মী। এবং নিচে যে থাকে অর্থাৎ ইন্ডিয়াম এবং থ্যালিয়াম হচ্ছে ক্ষারকীয়। তার মধ্যে এটা হচ্ছে নর্মাল ক্ষারকীয় ধর্ম, ক্ষারকীয়। এবং থ্যালিয়ামের ধর্ম কেমন হয়, তীব্র ক্ষারকীয়। আমরা কি দেখলাম, আমরা গ্রুপের উপরের দিকে যে মৌল আছে, অর্থাৎ বোরনের অক্সাইডের প্রকৃতি কী হয়, আম্লিকতা ধর্ম দেখায়। বোরনের অক্সাইড দেখায় আম্লিকতা, আর উপর থেকে যত আমরা নিচে নামতে থাকি এদের আম্লিকতা হ্রাস পেতে থাকে এবং তাদের ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পেতে থাকে। যেহেতু গ্রুপে 1-এর যে প্রথমে গ্রুপ 13 প্রথম যে বোরন হচ্ছে মৃদু অম্লধর্মী হয়, তার বোরনের পরে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম হয় উভধর্মী নেচার শো করে, অর্থাৎ অ্যাসিড অম্ল এবং ক্ষারীয় উভয়ধর্মী এটা শো করে। এবং নিচে যারা আছে, নিচে কী আছে, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম, এরা ক্ষারকীয় ধর্ম শো করে। তো আমাদের কোশ্চেন অনুসারে গ্রুপ 13 মৌলগুলির অক্সাইডের বিবৃতি আমাদের যেহেতু বলেছে অপশান এতে বোরনের অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির, তবে 1 নম্বর অপশান কী হবে, ঠিক হবে। 2 নম্বর অপশান কী দিয়েছে দেখো, সেটাও ঠিক হবে, কারণ বলেছে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের অক্সাইডগুলির উভধর্মী প্রকৃতির হয়। 3 নম্বরে কী বলেছে, ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, তাই এটা হবে ঠিক। তাই আমাদের তিনটেই ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর কত, 12। এদের উত্তর আসলে আমাদের তিনখানা ঠিক। কোন উত্তর, উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন বলছে গ্রুপ 13 মৌলগুলির অক্সাইডের আম্লিকতা বৃদ্ধির ক্রম কী। এখন আমাদের করলাম যে গ্রুপ 13 মৌলগুলির আম্লিকতার ক্রম কী হয়, যেহেতু উপরে যে থাকে সেটা মৃদু অম্লধর্ম শো করে, উপরে একদম উপরের দিকে থাকে না বোরনের অক্সাইড কী হয়, মৃদু অম্লিকতা শো করে। এবং একদম নিচে গিয়ে থাকে থ্যালিয়ামের অক্সাইড কী দেখলাম আমরা, তীব্র ক্ষারকীয়। ক্ষারকীয়তার ক্রম হলো কি, থ্যালিয়ামের যে অক্সাইড আছে সেটা কি হয়, তীব্র ক্ষারকীয়। নেক্সট কী আসবে, নেক্সট ইন্ডিয়ামের অক্সাইড NO2O3 ক্ষারকীয়। তারপরে উভধর্মী হবে কি গ্যালিয়াম অক্সাইড, এবং তার থেকে উভধর্মী কম হবে কি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। আর সব থেকে অম্লীয় কী হবে, এর মধ্যে অম্লধর্মী আসবে B2O3 হচ্ছে অম্লধর্মী। B2O3 অম্লধর্মী, কারণ পর্যায় সারণী একদম উপরে আছে, উপরে ধর্ম থাকলে কী হয়, এ অম্লধর্মী শো করে। অর্থাৎ আস্তে আস্তে গ্রুপ 13 বড়, উপর থেকে নিচে নামলে অম্লধর্মীর সাথে সাথে এরা আস্তে আস্তে ক্ষারীয় ধর্ম, উপর থেকে নিচে নামলে অম্লিকতা হ্রাস পায় এবং ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন নম্বর 13।
এ হলো ক্রম, উত্তর কোনটা আছে? উত্তর আছে অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোনটি সবথেকে কঠিনতম পদার্থ? আমরা জেনারেলি জানি কি হীরক সবথেকে কঠিনতম পদার্থ, কিন্তু হীরকের থেকেও কঠিনতম পদার্থ হচ্ছে B4C। B4C হচ্ছে হীরকের থেকেও কঠিনতম পদার্থ। নেক্সট কোশ্চেন নম্বর 14 কি বলেছে? 14 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে অ্যালুমিনিয়াম ও AlOH হোল থ্রাইস, AlOH হোল থ্রাইস এবং এবং কে এবং হচ্ছে Fe2O3, FeOH হোল থ্রাইস, এই দুটো মিশ্রণকে যদি আমরা পৃথক করতে চাই তাহলে কী ব্যবহার করব? অ্যালুমিনিয়াম অক্সাইড একটু দেখুন উভধর্মী চরিত্র প্রকাশ করে, তাই উভধর্মী চরিত্র হওয়ার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড কার NaOH এর সাথে বিক্রিয়া করে, NaOH এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে? অ্যালুমিনিয়াম অক্সাইড NaOH এর সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে কে? একটা জটিল লবণ তৈরি করে যার সংকেত Na+AlOH হোল 4 মাইনাস। এই যে এটা তৈরি করলো এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সো, এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট 3 আয়ন। এটা যেহেতু তৈরি হলো কার সাথে? অ্যালুমিনিয়াম অক্সাইড কার সাথে বিক্রিয়া করলো? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH হোল থ্রাইস কার সাথে? NaOH এর সাথে বিক্রিয়া করে একটা কি জটিল লবণ তৈরি করে, কিন্তু বাকি যে আছে অর্থাৎ FeOH হোল থ্রাইস এটা NaOH এর সাথে বিক্রিয়া করে না, কারণ দুজনাই কি? দুজন হচ্ছে ক্ষারীয় ধর্ম, দুজনে কি ধর্ম? ক্ষারীয় ধর্ম, তাই দুজনের মধ্যে এদের মধ্যে বিক্রিয়া হয় না। কিন্তু যেহেতু AlOH হোল থ্রাইস বিক্রিয়া করে আমাদের এরকম একটা তৈরি করে। এখানে তোমরা বলতে পারো তো স্যার অ্যাসিড কেন বিক্রিয়া করলো না? অ্যাসিড বিক্রিয়া এর সাথে অবশ্যই অ্যাসিডও বিক্রিয়া করতো, কিন্তু অ্যাসিড বিক্রিয়া করলে যে লবণটা তৈরি হবে সেটা এর সাথে সেপারেশন করা যায় না। আর আমাদের যে এই লবণটা তৈরি হলো এর সাথে থেকে আমরা সহজেই আবার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পেতে পারি। আমরা রিভার্স বিক্রিয়া খুব সহজে এখান থেকে পেতে পারি, সেই জন্য এটা আমরা NaOH দিয়ে পৃথক করি। নেক্সট কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15 কী বলেছে? বলেছে যে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক? প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক? অপশান এতে বলছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বোরন হাইড্রক্সাইডের তুলনায় অধিক আম্লিক। অপশান এতে কী বলছে দেখো, বলেছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বোরন হাইড্রক্সাইডের তুলনায় অধিক আম্লিক। আমরা দেখলাম অধিক আম্লিক কী হয়? বোরন হাইড্রক্সাইড হয়। 1 নম্বর বিবৃতি ভুল। 2 নম্বর বিবৃতি অপশান 2তে কী বলেছে? বলেছে বোরনের হাইড্রক্সাইডের ক্ষারীয় প্রকৃতির। বোরন হাইড্রক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় না, বোরন হাইড্রক্সাইড আম্লিক প্রকৃতির পড়লাম, তাই 2 ভুল। আমরা কি দেখলাম? বোরন হাইড্রক্সাইড আম্লিক হয়। সিএ কী বলেছে? বলেছে বোরন, সি হচ্ছে কত নম্বর কোশ্চেন? 13, তাই না? সরি 15 নম্বর কোশ্চেন। সিএ বলেছে কি বোরনের হাইড্রক্সাইড আম্লিক প্রকৃতির, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উপধর্মী। আমরা যেটা তো বললাম বোরন হাইড্রক্সাইড আম্লিক হয় এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উপধর্মী, তাই অপশান সি হচ্ছে ঠিক এবং অ্যাজ ওয়েল অ্যাজ অপশান ডি হচ্ছে ভুল। ডি কি বলেছে? বোরন এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের উপধর্মী প্রকৃতির হয়, বোরনের উপধর্মী হয় না, অ্যালুমিনিয়াম উপধর্মী হয়, তাই 4 নম্বর অপশান ভুল। উত্তর আসলে আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বর প্রশ্নে কী বলেছে? যে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি একক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে? এখানে যে 4টে কী দেওয়া আছে, 4টে যৌগ দেওয়া আছে, এর মধ্যে কোনটি একক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে? এদের মধ্যে অ্যাসিড তো একটাই আছে, এর মধ্যে অ্যাসিড কি আছে না? বোরন হাইড্রক্সাইড BOH হোল থ্রাইস। এটা কি? এটার সংকেত, যেটা আমরা H3BO3 এটাকে এইভাবে লেখা হয়েছে, এটা হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড। তো বোরিক অ্যাসিড কী অ্যাসিড রূপে কাজ করে? বোরিক অ্যাসিড একক্ষারিক অ্যাসিড রূপে কাজ করে। এটা কি? বোরিক অ্যাসিড হচ্ছে এক, তোমরা বলতে পারো যে বোরিক অ্যাসিডের সংকেত তো এইরকম দেখতে না? বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে BOH OH OH, অর্থাৎ বি এর ক্ষেত্রে 3টে হাইড্রোজেন, 3টে কার সাথে যুক্ত? অক্সিজেনের সাথে যুক্ত, তাই বোরিক অ্যাসিড 3টে H+ ত্যাগ করতে পারবে, তাই বোরিক অ্যাসিডের ক্ষারকীয়তা হবে 3, কিন্তু হয় না, বোরিক অ্যাসিডের ক্ষারকীয়তা 3 হবে না। বোরিক অ্যাসিড কী করে? এক ক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে, এক ক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে। এবার তোমাদের কোশ্চেন কী মনে আসতে পারে যে এক ক্ষারীয় অ্যাসিড রূপে কেন কাজ করলো, কেন এটা হলো না? এটা বোরন তো H+ ত্যাগই করতে পারে না, বোরন এক ক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে, বোরন, কিন্তু এর সাথে আমরা বলতে পারি বোরন প্রোটনিক অ্যাসিড নয়। কি নয়? প্রোটনিক অ্যাসিড নয়। মানে বোরন কি অ্যাসিড, কিন্তু এটা কি অ্যাসিড নয়? প্রোটনিক অ্যাসিড নয়, অর্থাৎ বোরন থেকে প্রোটন H+ বেরোতে পারে না, বোরন থেকে প্রোটন বা H+ বেরোতে পারে না। তো এখানে বোরন অ্যাসিড রূপে কী করে কাজ করে? আমরা তো বলছি বোরন অ্যাসিড, আবার বলছি বোরন কী করতে পারে না? H+ ত্যাগ করতে পারে না। তাই বোরন কীভাবে অ্যাসিড ধ্বংস করবে? বলছে যদি বোরন নয়, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। তো বোরিক অ্যাসিড আমি বলছি বোরিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ দিতে পারে না, অর্থাৎ বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড রূপে কাজ করে না। আবার বলছি আমরা বোরিক অ্যাসিড কি এক ক্ষারীয় অ্যাসিড। তবে বোরিক অ্যাসিড কেন ক্ষারীয় অ্যাসিড? যদি আমরা বোরিক অ্যাসিডকে কিসে দিই?
বরিক অ্যাসিডকে যদি আমরা জলে দিই H3BO3 কে যদি আমরা কোথায় মিশাই, জলে যদি পাস করাই জলের মধ্য দিয়ে, তো বরিক অ্যাসিড কী করবে, জল ভেঙে আমরা কী করতে পারে, জল ভেঙে তৈরি হয় H+OH-। করে বরিক অ্যাসিডের সংকেত দেখো, এটা বরিক অ্যাসিডের সংকেত লিখেছি। তো বরিক অ্যাসিড কী হয়, বরিক অ্যাসিডের দেখো বরিক অ্যাসিড এটা তো, এই বরিক অ্যাসিডের বি বোরন অষ্টকের ঘাটতি রয়েছে। বরিক অ্যাসিডের বোরনের কি আছে, অষ্টকের ঘাটতি রয়েছে। অর্থাৎ বরিক অ্যাসিডের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নিজের অষ্টক প্রজানো। তো বরিক অ্যাসিড অষ্টক প্রজানোর জন্য যখন আমরা বরিক অ্যাসিডকে জলে দেবো, তো বরিক অ্যাসিড জলের OH- আয়নকে গ্রহণ করবে, দিয়ে কী করবে, BOH4- তৈরি করবে। অর্থাৎ বরিক অ্যাসিড তার অষ্টক পূরণ করবে, প্রথম ক্রাইটেরিয়া। বরিক অ্যাসিড যখন জলের ভিতরে অষ্টক পূরণ করছে, তখন জল থেকে কি একটা H+ বেরিয়ে আসছে, জল থেকে H+ বেরোচ্ছে। অর্থাৎ বরিক অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে আমরা H+ আয়ন পাচ্ছি, কিন্তু এটা আমরা বরিক অ্যাসিড থেকে আসে না, এটা আসলে জল থেকে। এটা তোমরা জানতো কি, বরিক অ্যাসিডের যে H+ আমরা পাই, অর্থাৎ বরিক অ্যাসিডকে জলীয় দ্রবণে যদি আমরা বরিক অ্যাসিডে যদি আমরা জলে দিই, বরিক অ্যাসিডে জলে দিলে আমরা কী পাবো, বরিক অ্যাসিডে থেকে আমরা H+ আয়ন পাবো। এই H+ আয়নটা বরিক অ্যাসিড থেকে আসে না, আসে কোথা থেকে, জল থেকে। তবে আমাদের উত্তর হলো কি, এখানে উত্তর হলো বরিক অ্যাসিড। 16 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কত, 16-র উত্তর হচ্ছে BOH বরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে প্রদত্ত কোনটি অতিরিক্ত NH4OH দ্রবীভূত হয় না। প্রদত্ত কোনটি অতিরিক্ত NH4OH দ্রবীভূত হয় না। দেখো এখানে যে অপশান যেগুলো দেওয়া আছে, তার মধ্যে একটাই হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট, বাকিগুলো কোনটা, বাকিগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। বাকিগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। আর আমরা জানি ডি ব্লক এলিমেন্ট NH4OH দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে যায় কোনগুলো, ওগুলো দ্রবীভূত হয়ে গিয়ে কী তৈরি করে, ডি ব্লক মৌলগুলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হয়ে অ্যামোনিয়ামের জটিল লবণ তৈরি করে। কিন্তু AlOH কার মধ্যে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে NH4OH এর মধ্যে দ্রবীভূত হয় না, এর মধ্যে দ্রবীভূত হবে না। এটা হলো 17 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 18। 18 নম্বর কোশ্চেনে বলেছে কত, Al3+ আয়নকে AlOH রূপে অধক্ষিপ্ত করতে NH+ এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয় NaOH এর জলীয় দ্রবণের পরিবর্তে। বলছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নকে AlOH রূপে অধক্ষিপ্ত করতে NH3 এর জলীয় দ্রবণ ব্যবহার করতে হয়, ব্যবহার করতে হয়। এর কারণ তারপর NaOH এর মানে বলতে আমরা যদি Al3+ এর মধ্যে মধ্যে যদি আমরা NaOH দিই, তবে আমরা এখান থেকে কী পাবো, AlOH এটা তৈরি করি না, আমরা NaOH দিয়ে তৈরি করি না, এর বদলে কী দিয়ে তৈরি করি, NH4OH দিয়ে তৈরি করি। মানে হচ্ছে Al3+ আয়নের মধ্যে দিয়ে যদি আমরা NaOH চালনা করি না, তার বদলে কী চালনা করি, NH4OH দিয়ে আমরা NH4OH অ্যামোনিয়া জলীয় দ্রবণ দিয়ে আমরা AlOH তৈরি করি, AlOH অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করি। তো উপরের প্রসেসে কী এমন ঘটে যার জন্য এটা আমরা করি না, উপরের প্রসেসে ঘটে কি, উপরের প্রসেসে এটা তৈরি না হয়ে তৈরি হয়ে যায় কোনটা, তৈরি হয়ে যায় AlOH তৈরি হয়ে যায়। মানে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মধ্যে যদি আমরা NaOH এর জলীয় দ্রবণ দিই, তবে সেটি AlOH তৈরি না হয়ে তৈরি হয়ে যায় কে, তৈরি হয়ে যায় AlOH নামক একটি জটিল লবণ তৈরি হয়। যেটা কোন জটিল লবণ, এটাকে বললাম দেখো, সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনিয়াম 3 আয়ন তৈরি করে। সেজন্য কী ব্যবহার করা হয়, তা উত্তর আমাদের কী আসলো 17 নম্বর, এটা কত নম্বর, 18 নম্বর কোশ্চেনের উত্তর আসলো আমাদের অপশান 18 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান সি। কারণ NaOH AlOH আয়ন তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, ভালো করে পড়ে উত্তর দাও। 19 নম্বর প্রশ্ন বলছে বোরনকে NaOH সহযোগে অধিক উষ্ণতায় গলালে কি উৎপন্ন হয়। বলছে কি, 19 নম্বর কোশ্চেন কী ছিল, 19 নম্বর কোশ্চেন ছিল বোরনকে NaOH সহযোগে অধিক উষ্ণতায় গলালে কি উৎপন্ন হয়। বলছে NaOHকে অধিক উষ্ণতায় বোরনের সাথে বিক্রিয়া করলে, অর্থাৎ বোরন যোগ NaOH 773 কেলভিন উষ্ণতা উত্তপ্ত করলে এটা তৈরি হবে সোডিয়াম বোরেট Na2BO3 এবং H2 Na2BO3 3H2, অর্থাৎ সোডিয়াম বোরেট এবং H2 তৈরি হলো। এটা হলো 3 নম্বর উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 20। 20 নম্বর কোশ্চেনে কী বলেছে, কোনটি আর্দ্রবায়ুতে ধূমায়িত হয়। কোনটি আর্দ্রবায়ুতে ধূমায়িত হয়, অপশান AlCl3 কি হয়, আর্দ্রবায়ুতে ধূমায়িত হয়। এর মেন কারণ, এটিকে যদি AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আর্দ্রবায়ুতে রাখা হয়, আর্দ্রবায়ুতে মানে কি ভিজা বায়ুতে যদি রাখা হয়, যে পাত্রের মধ্যে জল আছে সেটা রাখা হলে সেটি ধূমায়িত হয়। এর মেন কারণ হচ্ছে AlCl3 হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ। AlCl3 কি তীব্র
জলাকর্ষী, অর্থাৎ বাতাস থেকে কি করতে এ জলকে টেনে নিতে পারে। AlCl3 যেহেতু তীব্র জলাকর্ষী, তাই বাতাস থেকে AlCl3 জলকে টেনে নেয়। জলকে টেনে নিলে AlCl3 উপরে বাতাসের জলের একটা ধোঁয়ার তৈরি হয়, ধোঁয়ার মতো লাগে দেখতে, তাই AlCl3 হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে আর্দ্র বাতাসে AlCl3 ধূমায়িত হয়, তার কারণ কি? এক্ষুনি বললাম, অপশান সি। AlCl3 কি হবে? AlCl3 তীব্র জলাকর্ষ, তীব্র জলাকর্ষ হওয়ার জন্য কি হয়? AlCl3 ধূমায়িত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 22 কি বলেছে দেখো। 22 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রদত্ত কোনটির অস্তিত্ব নেই। প্রদত্ত যে অপশানগুলো দেওয়া আছে দেখো ভালো করে, এর মধ্যে কোনটির অস্তিত্ব নেই বলে তোমার মনে হবে যে বোরন Bf63- এর অস্তিত্ব নেই। Bf63- এর অস্তিত্ব নেই, এর মেন কারণ হচ্ছে কি, বোরনের কি আকার ছোট, বোরনের কি আকার ছোট, এবং বোরনের আকার ছোট, এবং বোরনের কি নেই? 3D নেই, 3D নেই, বোরনের তো আকার ছোট, বোরনের যেহেতু 3 অরবিটাল নেই, সেজন্য বোরন কি করতে হবে? বোরনের যে বাড়াতে পারে না, বোরন তার শেষ কক্ষের বোরনের ডি কক্ষে অনুপস্থিত থাকে বলে বি এর সর্বোচ্চ জারণ অবস্থা কত হয়? এটা ছোট হয়, এবং এ ডি 3D নেই, তার জন্য এর সর্বোচ্চ জারণ অবস্থা হয় 4, তাই বোরন Bf4- পর্যন্ত গঠন করতে পারে, কিন্তু Bf6- তৈরি করতে পারে না। নেক্সট কোশ্চেন নম্বর 23। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 23 কি বলেছে? কোশ্চেন নম্বর 23 বলেছে যে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়। প্রদত্ত এখানে যে 4টে তথ্য দেওয়া আছে, তার মধ্যে বলছে কোনটি সঠিক নয়। আমাদের অপশান এ দেখো কি বলেছে। অপশান এ বলেছে যে AlCH3 একটি ডাইমারিক গঠনে 2C2E বন্ধন দেখা যায়। আমরা জানি ডাইমারিক, যে কোনো ডাইমারিক গঠনে 2C2E ইলেকট্রন বন্ধন থাকবে, তো 2C2E বন্ধন আছে। BCl3 লুইস অ্যাসিডিটি AlCl3 থেকে বেশি হয়। BCl3 এর লুইস অ্যাসিডিটি AlCl3 বেশি হবে না কম হবে? তাই BCl3 লুইস অ্যাসিডিটি AlCl3 থেকে কম হবে। AlCl3 থেকে কম হবে, কারণ কি? পরে একটা কোশ্চেনে যখন লুইস অ্যাসিডিটি আসবে সেখানে বলে দেবো, কোশ্চেন ফলো করো, পর্ব দেখতে হবে, বুঝতে হবে। তো এটা কি হবে? 2 নম্বরটা কি হবে? অপশান বি এরটা কি হবে? ঠিক হবে। 3 নম্বর কি বলেছে? বলেছে যে AlCl3 ডাইমারিক গঠনে 3C2E বন্ধন দেখা যায়। কার ক্ষেত্রে? যখন AlCl3 আমরা ডাইমারিক গঠন করব, তার মধ্যে বলছে কত? 3C2E বন্ধন দেখা যাবে। না, AlCl3 ডাইমারিক রূপে অবস্থান করে, AlCl3 ডাইমার রূপে অবস্থান করে, কিন্তু AlCl3-তে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ধন দেখা যায় না। AlCl3 কীভাবে ডাইমারিক তৈরি করে? এখানে Al থাকলো, এর 3টে Cl, এখানে Al আছে, এখানে 3টে Cl। এই কী করবে? AlCl3 কী করবে? এই যে Cl, Cl এর কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন Alকে দান করবে, এখানকার Cl নিঃসঙ্গ ইলেকট্রন Alকে দান করবে, এইভাবে এগে কী তৈরি করে? বন্ধন তৈরি করে, অর্থাৎ এইভাবে ডাইমারিক গঠন তৈরি করে। তো এই যে এই বন্ধনটা, এটা নিশ্চয়ই 3C2 ইলেকট্রন বন্ধন নয়, কারণ হচ্ছে কত? অ্যালুমিনিয়ামের আকার বড় হয়। এর মেন কারণ কি? অ্যালুমিনিয়াম Cl এর আকার এতটাই বড় হয়, Cl আকার বড় হওয়ার জন্য ডাইমারিক গঠন করে 3C2 ইলেকট্রন বন্ধন, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ধন করার জন্য যে পরিমাণে সাইজ হওয়ার কথা, তার থেকে সাইজ অত ভালো হয় না, অত বড়, মানে সাইজ বেশি বড় হওয়ার জন্য এটি ডাইমার রূপে অবস্থান করে না। এটি কী রূপে অবস্থান করে না? এটি ডাইমার রূপে অবস্থান করে, কিন্তু 3C2 ইলেকট্রন বন্ধন তৈরি করতে পারে না। যে কী করতে পারে না? 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ধন তৈরি করতে পারে না। যেটা হচ্ছে আমাদের উত্তর, অপশান সি হচ্ছে আমাদের উত্তর, এটি ঠিক নয় যেটা দেওয়া আছে। নেক্সট কোশ্চেন নম্বর 24 কি বলেছে? বলেছে যে কোনটি ডাইমার গঠন করে? এর মধ্যে যে অপশানগুলো আছে BH3 কী করে? ডাইমার গঠন করে কি করে না? BH3 ডাইমার গঠন করে। BH3 কী করে? এই যে BH3 হলো তাই তো BH3, এই BH3 কী করে? অষ্টক পূরণ করার জন্য এই এইচটা এর সাথে বন্ধন তৈরি করে, এবং এই এইচটা এই বি এর সাথে বন্ধন তৈরি করে, এই যে একটাকে এই যে গঠনটা তৈরি করলো, এই একটা ডাইমারিক গঠন, এইভাবে একটা ডাইমারিক গঠন তৈরি করে। আর এই বন্ধনটার নাম কি? এই বন্ধনটা হচ্ছে বানানা বন্ড, আর এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলা হয়। তো এইভাবে কী করে? BH3 ডাইমার তৈরি করে। এটা অপশান এ তো ডাইমার তৈরি করে। অপশান বি কী দিয়েছে দেখো, NO2। তো NO2 কি ডাইমার তৈরি করে কি করে না? NO2 ডাইমার তৈরি করে না করে না? NO2 কি করে? NO2 স্ট্রাকচার হচ্ছে N
নোটের গঠন কমান, এ নোট হচ্ছে সরলরেখিক গঠন দেখায়। এ নোটের গঠন এটা হলো, তো এটা প্লাস, এটা প্লাস হলো, এটা কিলো এম্পিয়ার। এটা হচ্ছে এ নোটের গঠন। এবার এটা গঠন আমরা চেঞ্জ করে কেমন লিখতে পারি, এন ও ও মাইনাস প্লাস, এরকম দেখাতে হয় এ নোটের গঠন। এ নোটের গঠন এইভাবে দেখায় কী করে, তো এ নোট যখন এরকম লুইস ডট গঠন করে, লুইস ডট গঠন করার সময় এ নোট ডাইমারিক ফর্ম তৈরি করতে পারে। সিএ কি বলেছে, AlCl3, সিএ কি দেওয়া আছে, AlCl3, AlCl3 ডাইমার তৈরি করতে পারে। কীভাবে করে, AlCl3, Al এরকম সিএল বন্ধন হলে একটা Al এইভাবে একটা সিএল বন্ধন করতে পারে। এবার এই যে সিএলটা, এই সিএলটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করার জন্য দেয়, অর্থাৎ অসমযোজী বন্ধন তৈরি করে। এবং এই সিএল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পাশের থাকা অ্যালুমিনিয়ামকে দিয়ে AlCl3 ডাইমার তৈরি করে, AlCl3 ডাইমার ফর্ম করতে পারে। তাই আমাদের অপশানসে তিনটে অপশান দেওয়া আছে, তিনজনে কি ডাইমার ফর্ম করতে পারে। তাই উত্তর হবে আমাদের কি, উত্তর অপশান সবগুলো হচ্ছে ডাইমার গঠন করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 25। 25 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, 25 নম্বর কোশ্চেন আছে যে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। প্রদত্ত যে বক্তব্য দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক। অপশান এতে দেখো কী বলছে, বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড রূপে কাজ করে। একটা কোশ্চেন বোঝানোর সময় বলেছিলাম এই বোরিক অ্যাসিড কি প্রোটনিক অ্যাসিড রূপে কাজ করে না, অর্থাৎ বোরিক অ্যাসিড অ্যাসিড রূপে কাজ করে, কিন্তু বোরিক অ্যাসিড থেকে H+ বেরোয় না, অর্থাৎ বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড রূপে কাজ করে না। তো এটা ভুল। 2 নম্বর অপশানে কী দিয়েছে, 2 নম্বর অপশান বলেছে যে এল পাত্রে NaOH দ্রবণ রাখা যায়। এল পাত্রে NaOH রাখা যাবে কি অ্যালুমিনিয়ামের পাত্রে, অ্যালুমিনিয়াম পাত্রে যদি NaOH রাখা হয় তো অ্যালুমিনিয়াম NaOH এর সাথে বিক্রিয়া করে নেবে, বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2 তৈরি করবে। এই সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হতে বিক্রিয়া হয়ে যাচ্ছে, তাই অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা NaOH রাখতে পারবো না। নেক্সট কোশ্চেন কী আছে, 3 নম্বর হবে। 3 নম্বর বলেছে কি যে GaAlCl4 যোগটা কেমন দিয়ে দেখো, GaAlCl4 এই যে সংকেত দিয়েছে, বলেছে এই সংকেতে GaCl এর সঙ্গে যুক্ত থাকে, গ্যালোডিনাম কার সাথে যুক্ত থাকে, Cl এর সঙ্গে যুক্ত থাকে। সরি 25 নম্বর কোশ্চেন 26 চলে এসেছিলো। 25 নম্বর কোশ্চেনে কী বলেছে, এটা নয়, অপশান এ বি বোঝা গেছে। 25 কোশ্চেন অপশান এতে কী বলেছে, প্রোটনিক অ্যাসিডের কাজ করে না, ভুল। অ্যালুমিনিয়াম পাত্রে NaOH রাখা যায় না, এটাও ভুল। TlCl3 খুব সহজে TlCl এবং Cl2 তে রূপান্তরিত হয়, তো TlCl3 হয়। যদি TlCl3 থাকে তো TlCl3 মানে কত, Ti3 প্লাস 3Cl মাইনাস এরকম বলতে পারি আমরা। তো আমরা যেহেতু জানি থ্যালিয়াম যেটা থ্যালিয়াম সেটা +3 স্টেট স্টেবল হয় না, সেটা +1 স্টেটে যেতে চায়। তাই করবে কি, এখান থেকে তিনটে যে Cl মাইনাস ছিল, তো আমাদের দুটো Cl মাইনাস থেকে দুটো ইলেকট্রন কিনে নেবে, থ্যালিয়াম দুটো ইলেকট্রন নিয়ে থ্যালিয়াম প্লাস হবে এবং একটা Cl2 দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl2 রূপে বেরিয়ে আসবে এবং একটা মিডিয়াম থাকে Cl মাইনাস। এই হলো কত, থ্যালিয়াম কী থাকে, থ্যালিয়াম এখানে TlCl3 মধ্যে কী থাকে, থ্যালিয়াম প্লাস স্টেটে ছিল। তো থ্যালিয়াম প্লাস স্টেটে থ্যালিয়াম কী করবে, এই যে Cl মাইনাস থেকে দুটো Cl মাইনাস থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেবে থ্যালিয়াম, দুটো ইলেকট্রন নিয়ে থ্যালিয়াম +3 থেকে +1 স্টেটে যাবে এবং Cl2 এবং Cl তৈরি হবে। তাই এখানে অপশান সিতে দেখো কী বলেছে 25 নম্বর কোশ্চেনে, TlCl3 খুব সহজেই TlCl এবং Cl2 তে রূপান্তরিত হতে পারে। তাই এটা হচ্ছে ঠিক, কারণ কি থ্যালিয়াম +1 স্টেটে বেশি স্টেবল, +3 অপেক্ষা +1 স্টেটে থ্যালিয়াম বেশি স্টেবল হয়। তবে 4 নম্বর বলছে Al2Cl6 যৌগের Cl এর সেতুবন্ধন দেখা যায় না, এটা ভুল। সেতুবন্ধন দেখা যায় কিন্তু সেটা সিসেন্টের 2 ইলেকট্রন বন্ধন নয়, তো ওই বন্ধনটা অবশ্যই সেতুবন্ধন। তো এটা কি অপশান ডি হচ্ছে ভুল। তাই উত্তর আসলে কত, উত্তর আসলে অপশান সি হলো আমাদের উত্তর। এগুলো তোমাদের পি ব্লক মূলের প্রথম 25টা কোশ্চেন আনসার। এরপরে আরও কিছু কোশ্চেন আনসার পরবর্তী পার্টের ভিডিও পার্ট করে আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, এবং যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করে আসছো তাদের বলবো প্লিজ তোমরা বেশি মাত্রায় চ্যানেলটিকে শেয়ার করো। এরপরে পি ব্লকের আস্তে আস্তে সব পড়ানো হবে, আর আমি চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে